দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। প্রিয় দর্শক, এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ড্রিক পিকচার লাইব্রেরি ও সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে 11তম আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ছবি মেলা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জাতীয় জাদুঘর, আলিয়াস প্রসেস দ্য ঢাকা, ড্রিক পাঠ ভবন ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উৎসবটি অনুষ্ঠিত হচ্ছে। ছবি মেলা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ইজেলের আয়োজনে ধানমন্ডির গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী লাইফ অ্যাজ এ প্যানোরামা। প্রদর্শনী চলবে 23 জানুয়ারি পর্যন্ত। উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 79 জন শিল্পী 355টি চিত্রকর্ম নিয়ে আর্ট এফোর্ডেবল ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। 9/4 ব্লক ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মোহাম্মদ কিবরিয়ার অপ্রদর্শিত ও স্বনির্বাচিত 84টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী মোহাম্মদ কিবরিয়া। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6:45 থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8:20 থাকছে রান্না বিষয়ক অনুষ্ঠান ফুড ক্যারাভান। রাত 9:30 থাকছে শামস করিমের পরিচালনায় ধারাবাহিক নাটক 7 কিলো 1 গ্রাম। এবার দেখো তো কেমন লাগতেছে। ও আচ্ছা, গয়নাটা তো মারাত্মক সুন্দর। কবে বানাইলা? বানাই নাই, সুরজ ভাই দিছে। সুরজ মিয়া তো নাই রে, একটা স্বর্ণের চেন দিছে। কি সোনার চেন দিছে? 24 ক্যারেটের একটা চেন দিছে। আর ওই চেন পিন্দায় নাই আরাম সাথে সবার সামনে ঘুরে বেড়াইতেছে, দেমাক দেখাইতেছে। हर पल यहाँ কেমনটা লাগে? जियो जो है समा कल हो ना हो। এটা বাংলা কি? কি কালকে বাঁচবা কি বাঁচবা না, এটা তুমি তোমার কোনো গ্যারান্টি নাই। সুতরাং তুমি নাচো। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি সঙ্গীত শিল্পী মৌমিতা তাসরিন নদী। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো নদী? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে, কারণ অনেকগুলো বছর পর মনে হয় আজকে আমাদের দেখা হলো। অনেকগুলো দিন আগে কোনো একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল। আজকে তোমাকে পেয়ে ভালো লাগছে, এবং আরো একটি ভালো লাগার কারণ হচ্ছে তুমি রাজশাহীর মেয়ে, আমার বাসাও রাজশাহী। সুতরাং সেই জায়গা থেকে কোথাও না কোথাও আমরা কানেক্টেড আসলে। একদম। কেমন যাচ্ছে সময়টা নদী? বেশ ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। নতুন গানের সাথে যাচ্ছে, গানের মানুষ যেহেতু গান নিয়ে যাওয়াটাই ভালো লাগার। খুব রিসেন্টলি আমরা তোমার দুটো গান পেয়েছি, তুমি হিনা আর একটা হচ্ছে বহতা নদী। বহতা নদী। তো কেমন রেসপন্স পেলে দুটো গানের জন্য? আলহামদুলিল্লাহ, সবাই বলছে ভালো গান। এটুকুই আমার জন্য আসলে যথেষ্ট। আমি খুব বেশি কখনো কোনো গান রিলিজ করার আগে খুব বেশি জল্পনা কল্পনা একদমই, মানে খুব বেশি না, একদমই করি না। প্রত্যাশা থাকে না? না, কোনো প্রত্যাশা থাকে না। আমি শুধু গানটা গাওয়ার আগে ভাবি যে আচ্ছা ভালো গান, ঠিক আছে, আমার সঙ্গে মানে আমার সাথে যাচ্ছে, আমার চিন্তার সাথে যাচ্ছে, ওকে ওকে ডান। তুমি হিনাটা রিলিজ হয়েছিল তোমার গত বছরের শেষের দিকে, মানে ডিসেম্বরে রিলিজ হয়েছে। তো যেহেতু বেশ খানিকটা সময় পার হয়ে গেছে, তাহলে রেসপন্সটা তো বুঝতে পারছো সবার কাছ থেকে। কি বলতে পারো, ফিডব্যাকটা কেমন পাচ্ছো? আসলে বলছি একটু ভিন্ন ধরনের কাজ, এই ধরনের কাজ হয় না সাধারণত, বা এই কনসেপ্টে কাজ হয়নি, বা আমি আসলে নিজের লেখা গান একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি, যেভাবে আমি হয়তো গানগুলো নিয়ে ভাবি, বা এমন গান করার ইচ্ছা ছিল আগে থেকে।
সেভাবেই আর কি করা, সবাই হ্যাঁ। অ্যাপ্রিশিয়েট করছে, কেউ খারাপ তুমি বলেনি না এই এখনো। গানের লিরিক্সটা তো তোমার লেখা, আমার লেখা। মানে এটা কতদিন আগে লিখেছো? এটা কি এই গানটি বানাবে ঠিক তার আগ মুহূর্তে লেখা, নাকি অনেকদিন আগে থেকে আসলে লিরিকটা ছিল তোমার কাছে? না, এই গানটা আসলে যখন বানাই তখনই সুর করতে করতে আমি আর হাসিন, হৃদয় হাসিন, আমরা সুর করতে করতে গানটা লিখে ফেলা, তখন আচ্ছা। লিখে ফেলা। এবং Okay. সাথে হৃদয় হাসিন, আমার বড় বোন হেমা, সৈয়দা হ্যাঁ। হেমা, তারা দুজনেই কিছু কিছু লিখেছে, আমিও লিখেছি। তো এভাবে করে আর কি গানটা একটা সবাই মিলে করা, সুর সবাই করেছে মিলে হৃদয় হাসিন। মানে একসাথে করে আসলে গানটা লেখা হয়েছে। হ্যাঁ। একটু জানতে চাইবো যে তোমার যে মিউজিক ভিডিওটা, তুমি হিনা, মিউজিক ভিডিওর কনসেপ্টটা ডিফারেন্ট। মানে সাধারণত আমি আমাদের দেশে এই ধরনের কনসেপ্টের মিউজিক ভিডিও খুব কম দেখেছি হয়তো, বা দেখিনি তেমন একটা। তোমার মাথার মধ্যে এটা কিভাবে আসলো আইডিয়াটা? ওই যে বললাম যে একটু নিজের মতো করে সবসময় যেভাবে ভেবেছি বা যেভাবে আমার পছন্দ সেভাবে এই পুরো গানটার শুরু থেকে শেষ পর্যন্ত সেভাবে রাখারই ইচ্ছা আচ্ছা ছিল। আচ্ছা। আম, সেখানে আসলে সোহেল রাজ ভাই এবং তার ফুল টিম, আমাদের হ্যাঁ, টিম হ্যাঁ। খুব 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 বেশি Lighting সহযোগিতা একটা বড় করেছেন। fact ছিল না হ্যাঁ, এখানে? ভীষণ ভালো সবকিছু হয়েছে, মানে আমার যেটা এক্সপেকটেশন ছিল সেই জায়গা থেকে। আর ওই যে আমি বারবারই একটা কথা বলছি যে আমাদের শিল্পীদের যেটা হয় যে সবার কথা ভাবতে গিয়ে বা শ্রোতাদের কথা, দর্শকদের কথা ভাবতে যেয়ে আমাদের নিজের পছন্দগুলোকে প্রাধান্য দেওয়া হয় না, বা আমরা সে ধরনের কাজগুলো করি না। আবার আমি এখানে একটু তোমার সাথে যুক্ত করব যে অনেক কিছু প্রাধান্য দিয়ে থাকে, এর মধ্যে বাজেট একটা ফ্যাক্ট থাকে, কারণ যেহেতু এটা তোমার ইউটিউব চ্যানেলের জন্য করা, সুতরাং কতটুকু তুমি আসলে ইনভেস্ট করতে পারবা সেই বাজেটের বিষয়টাও মাথায় থাকে। সেখানে একটু ধাক্কা খেতে হয় কিনা যখন নিজের জন্য কাজ হয়? নিজের জন্য কাজ হলে তো অবশ্যই একটা মানে এটা একটা Pressure থাকে। প্রেশার থাকে, কারণ নিজের ইউটিউব চ্যানেল আসলে এইসব থেকে তো কোনো আউটকাম থাকে না, কোনো লাভ সেটাই, থাকে না। হ্যাঁ। তো সেখান থেকে আসলে একটু চ্যালেঞ্জ, বাট না, ভালো লাগা ভালোবাসাটা থাকলে ওটা আর চিন্তায় আসে না। সেটাই। এবং নিজের তো কাজ আসলে থাকতেই হবে, মৌলিক গান তো যে কোনো একজন শিল্পীর জন্য একটা স্বকীয়তা বহন করে, সুতরাং সেই জায়গাতে কাজ করে যাওয়া মনে হয় দায়বদ্ধতার জায়গাটাই থেকে যায়, তাই না তোমাদের মধ্যে? একদমই। আমার যেটা মানে সবসময় মনের ইচ্ছা যে অন্তত আমি মারা যাওয়ার পর যেন মানুষ আমার গানগুলো দিয়ে আমাকে চিনতে পারে যে আচ্ছা এই মানুষটা এরকম ছিল, হ্যাঁ। এই মানুষটার চিন্তাধারা এরকম ছিল, সে ব্যক্তি জীবনে এমন ছিল। তো আমার গানগুলোর স্টাইলগুলো ভাবে রেখে যাওয়া। আমার না এই মিউজিক ভিডিওটা দেখতে গিয়ে মনে হচ্ছিল সে নদী তো মডেল হলে পারতো, কি দারুণ লাগছে দেখতে। না, আরেকটি গানের কথা শুনছিলাম, সেটা হচ্ছে বহতা নদী। নদী নামে তোমার একটি অ্যালবাম আমরা পেয়েছিলাম বেশ হ্যাঁ, অনেকদিন আগে। 2015 তে। হ্যাঁ, অনেকদিন আগে। 11 বছর হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ। এতদিন পর নদী এখনো বোঝা যায় না। বহমান, বহতা নদী। কেমন লাগছে আবার? এই গানটি আসলে এই বছরের শুরুতে হুট করে এসেছে। গানটা আগেই আমাদের মিউজিক ভিডিও করে রাখা, গান রেকর্ড করে রাখা অনেক আগে। আসলে তুমি হিনা রিলিজের পর আমি বুঝিনি যে আবার এই বছরের শুরুতে আবার নতুন গান আরেকটা আসবে। নতুন গান, হ্যাঁ, হ্যাঁ। এভাবে বুঝিনি। এটা রঙ্গন মিউজিকের ব্যানারে আসা। গানটি লিখেছেন গীতিকবি শ্রদ্ধেয় জামাল হোসেন ভাই, সুর করেছেন এসআই শহীদ ভাই, সঙ্গীত আয়োজন সামান জায়েম, আর মিউজিক ভিডিওটি করেছেন সৈকত রেজা ভাই। আচ্ছা। তো আমার প্রচন্ড পছন্দ গানটি, কিন্তু আসলে এক্সপেক্ট করিনি যে এই সময় চলে আসবে বছরের শুরুতে। মানে বছরের শুরুতে যে আরেকটি কাজের সুযোগ আসবে এবং সেটা তোমার পছন্দ মতো, আমার কাছে মনে হয় তোমার কাছে হয়তো অনেক কাজ আসে, কিন্তু তুমি খুব বেছে বেছে কাজ করো, এটার কারণটা কি? না, এটার তেমন কোনো কারণ নাই। আমি প্রথম থেকে এভাবেই কাজ করছি। খুব বেছে বলতে না, খুব একটা বেছেও যে কাজ করি না। আমার কাছে যে কাজগুলো আসে, আমার আলহামদুলিল্লাহ আমি যে ধরনের কাজ করি বা যে ধরনের কাজ পছন্দ করি, আমার কাছে সে ধরনের কাজগুলোই আসে। মানে তোমার সাথে যেগুলো যায়। মিলে যায়, হ্যাঁ, সেগুলোই আসে। এবং তার বাইরে যেমন আমার গানের ঝুলিতে পর্যন্ত কোনো আইটেম সং বা যেটা নেই। বলে সিনেমার নেই এখন পর্যন্ত। মানে এটা কি ইচ্ছাকৃতভাবে করনি নাকি সেরকম আমার কাজের কাছে সুযোগ কখনো আসেনি? আসেনি। মানে আসলে কি তুমি করতে, এক্সপেরিমেন্ট করতে? আমি হয়তো আগে কথাটা বুঝতাম যে হ্যাঁ, লিরিকটা হ্যাঁ, কি, লিরিকটা কি, তারপর right. সুর ঠিক আছে কিনা, হ্যাঁ, ভালো হ্যাঁ। লাগছে কিনা আমার। একদমই যদি কোনো কিছু না যায় আমার সাথে, সেটা হয়তো অবশ্যই করতাম না। সেটাই। নিজের ব্যক্তিত্বের বাইরে গিয়ে আসলে আরোপিতভাবে কোনো কিছু করবার দরকারও নেই।
একটু তোমার জানতে চাইবো যে স্টেজ শো আসলে এখন মনে হয় এবছরটা একটু কম, কিন্তু তারপর তো স্টেজ শো করা হচ্ছে। সম্প্রতি মানে খুব সম্প্রতি স্টেজ শো করে এসেছো কোথায়? ঢাকাতেই করেছি, এটা ইবিএল আচ্ছা, ব্যাংকের ছিল। কেমন লাগে বা সেখানে তোমার মৌলিক গানের অনুরোধগুলো আসে কিনা? আসে, জলছায়া শুনতে চাই সবাই খুব, আমার এবং বাপ্পাদার যেটা গাওয়া। আমার প্রথম একক অ্যালবাম নদী থেকে ছিল, এইটা সবাই খুব শুনতে চায়। একসময় দেশি গার্লের খুব সবাই খুব শুনতে চাইতেন, ইভেন দেশের বাইরে যেটা হয়েছে যে আমি যখন স্টেজে উঠতাম তখন দেশি গার্ল বলে সবাই চিয়ার আপ করতো, তো এটা খুব ভালো লাগতো। দারুণ একটা ব্যাপার। এবং তোমার লাইফ পার্টনারও আসলে গানের মানুষ, সুতরাং আমার কাছে মনে হয় কোলাবোরেশনের জায়গাটা বা কেমিস্ট্রির জায়গাটা দারুণ হয় না? হ্যাঁ, খুব সুন্দর। মানে আমাদের একসাথে হয় কি যে ও দেখা যাচ্ছে সুর করছে কোনো গানের, বা কোনো গানের কাজ আছে সামনে, সেটা সুর হচ্ছে, আমি যে একটু ওখানে ইন্টারাপ্ট করে ফেলি যে আচ্ছা এখানে এরকম এখানে এরকম, ফিডব্যাক না, একদম মানে ইন্টারাপশন, বাধা দিয়ে ওখানে মানে যে আচ্ছা হ্যাঁ এখানে এটা করতে হবে, এখানে বাদ দাও, এখানে এরকম অধিকারের একটা জায়গা থাকে আর কি। আর তোমার কাজের ক্ষেত্রে ধরো তুমি একটি কাজ করেছো, সেই ক্ষেত্রে আসলে ভাইয়ার ফিডব্যাক কেমন থাকে? মানে ভালো এবং খারাপকে খারাপ বলতে আসলে বাধা না? না, বাধা নেই এখানে কোনো, এবং আমার মনে হয় এটাই উচিত। তুমি কি কোনো গানের একটি কাজ করবে কি করবে না, বা কোনো একটি গানের কাজ করেছো সেটা ভাইয়াকে আগে শোনানো হয় যে কেমন হচ্ছে কাজ? আসলে আমাদের দুজনের কাজ নিয়ে এমন না যে দুজন বাসার মানুষ বলে তার কাজ কি কাজ করছে সেগুলো সব আমি শুনতে যাই, বা আমার কি কাজ হচ্ছে সেগুলো সব সে শুনতে আসে, জানতে আসে, ব্যাপারটা এরকম না। আচ্ছা, ওর কাজগুলো ও ওর মতো হ্যান্ডেল করে, আমার কাজগুলো আমি আমার মতো হ্যান্ডেল করি। মাঝখান থেকে যদি কোনো কাজ শোনা হয়ে ওঠে, হ্যাঁ আমি হয়তো বলি যে আচ্ছা এই গানটা করলাম একটু শোনো, বা ও বলে যে আচ্ছা এই গানটা করলাম, বাট এটা খুব কম হয় আসলে, খুব কম হয়। মানে কাজ আমরা চেষ্টা করি বাসার মধ্যে কাজের বিষয়গুলো না রাখা। বাহ, এটা দারুণ, খুব ভালো লাগলো কথাটা শুনে। একটু রাজশাহীর গল্প শুনতে চাইবো নদী। আর নদী তো আসলে শুরুটা রাজশাহী থেকে, তো সেই সময়টা আসলে সাংস্কৃতিক পরিবেশ বা পরিমণ্ডলটা কেমন ছিল? সুন্দর ছিল, রাজশাহীতে খুবই সুন্দর পরিবেশ ছিল সেই সময়। ক্লাসিক্যালের সন্ধ্যা হতো, প্রোগ্রাম হতো, আমি একক ক্লাসিক্যাল সন্ধ্যা করেছি, আমি গেয়েছি। কত বছর বয়সে সেটা? অনেক ছোট বয়সে, বড় একটা তানপুরানি হয়ে বসে একক সঙ্গীতানুষ্ঠান। হ্যাঁ, একক সঙ্গীতানুষ্ঠান। এবং তুমি সেই সময়টা রাজশাহীতে বেশ পরিচিতি পেয়েছিলে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। গানকে ঘিরে। আর তারপরে ওই যে সেরাকণ্ঠ 2009 যে গ্র্যান্ড ফিনালে ওখানে হলো, এই তো ওই সময়টাই বেশ ভালো, সবাই সাড়া দিয়েছিল। দেখো, এতগুলো বছর পরে এসে যখন তুমি সঙ্গীত শিল্পী হয়ে ওঠার একটা পথ চলার মধ্যে আছো, যেটা জার্নির মতন, এই জার্নিটা আসলে শেষ হয় না আসলে। তো সেই জায়গা থেকে এখন এসে কোন গুরুজিদের কথা খুব বেশি মনে পড়ে? আমার প্রথমত আমাকে শিখিয়েছেন শ্রদ্ধেয় পলাশ ভাই, তারপরে শিখিয়েছেন শ্রদ্ধেয় মঞ্জুশ্রী রায়চৌধুরী দিদি, তারপর আমাকে একটা লম্বা সময় ধরে আমাকে তালিম দিয়েছেন উচ্চাঙ্গ সঙ্গীতে শ্রদ্ধেয় প্রয়াত ওস্তাদ রবিউল হোসেন। ওস্তাদজির কথা খুব বেশি মনে পড়ে। কি কি বলতেন সেই সময়টাতে? মানে থাকে না কিছু আদর্শ আমরা সব সময় মেনে চলি শিল্পী জীবনে? ওস্তাদজির আসলে গান নিয়ে উনি আমাকে যা যা বলেছেন, যা যা শিখিয়েছেন, আমি এখনো সেগুলো মেনে চলি। এবং ওস্তাদজি চলে যাওয়ার পর আমার কোনো এরপরে আর কোনো টিচার নেই। আমি এটা অ্যাকসেপ্ট করতে, মানে মেনে নেয়ার আমার ওই অ্যাবিলিটি নাই আসলে, মানসিকভাবে যে আমি ওনার পরে আর কাউকে টিচার হিসেবে আমি গ্রহণ করব, এটা আসলে আমি পারিনি। তো উনি যেগুলো শিখিয়ে গিয়েছেন সেগুলো নিয়ে আছি। নতুন কিছু শিখতে হলে হয়তো ইউটিউবের সহযোগিতা নেই, বা টুকটাক একটু শিখি কারো কাছ থেকে, সেলফ লার্নিংটা হেল্প করে তখন। হ্যাঁ, এবং তারপরেও শিখিয়েছেন আমাকে সালাউদ্দিন শান্তনু দা শিখিয়েছেন, কিন্তু সেটা আমি বলবো না যে তালিমের পর্যায়ে, বা ওস্তাদজি যেভাবে আমাকে আঁকড়ে রেখেছিলেন নিজের মেয়ের মতো, সন্তানের মতো, সেই জায়গায় আমি কখনো যেতে পারিনি, আর মানে অন্য কাউকে ওই জায়গাটা দেওয়া সম্ভব পারিনি, না, এবং কোনোদিন সম্ভব না আসলে আমার পক্ষে। আচ্ছা, এবং ওস্তাদজি সবকিছু নিয়ে আমি এখনো আছি, বেঁচে আছি সেই আদর্শকে ধারণ করে।
ছোটবেলা তো আমরা যখন গান শিখি তখন অনেক ধরনের গান শিখি। সেটা তোমার লোকগান হতে পারে, আধুনিক গান হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতে পারে, নজরুল সঙ্গীত হতে পারে, সব ধরনের গান আমরা গাই। কিন্তু একটা সময় পরে গিয়ে কোনো একটি নির্দিষ্ট জনরাতে আমরা আসলে ফিক্সড হয়ে যাই। তো সেই ব্যাপারটা তোমার ক্ষেত্রে আধুনিক গানের জন্য হয়েছে? আসলে হয়েছে বলতে এটা একটা সময় হওয়ানো হয়েছে। মানে কিভাবে সেটা? আমি খুব বেশি রবীন্দ্রসঙ্গীত আর ক্লাসিক্যাল সারাক্ষণ এটা নিয়েই থাকতাম। আচ্ছা। তো একসময় যখন আমি একটা রিয়ালিটি শোতে পার্টিসিপেট করলাম, তখন যেটা হলো যে তারা বললেন যে আমার গলাটা খুব রাবীন্দ্রিক একটা বিষয় চলে আসছে। আচ্ছা। তো যার জন্য তারা বললেন আমাকে সবসময় আধুনিক গানের প্র্যাকটিসটা করতে এবং ওইটার মধ্যে ফোকাস করতে, বেশি ওইটার মধ্যে সারাক্ষণ থাকতে। তো এভাবে করে আসলে করতে করতে না আধুনিকের ব্যাপারটা চলে এসেছে ভয়েসে। তখন রবীন্দ্রসঙ্গীতের যে ব্যাপারটা ভয়েসে ছিল ওইটা আবার আস্তে আস্তে সরে গিয়েছে। এখন ওইটা চাইলেও আমি আর আনতে পারি না। কিন্তু এখন কি তোমার রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়? গাওয়া হয়, টুকটাক গাওয়া হয়, আগের মতো না। আগে একটা সময় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন করেছি, প্রথম বিভাগে প্রথম হয়েছি, খুব ভালো লাগার বিষয় ছিল ওগুলো। কিন্তু এখন আমাকে বললে আমি কোনোদিন মানে ওই জায়গাগুলোতে যে আসলে রবীন্দ্রসঙ্গীত করার সাহসই হবে না। সেটা কি মিস করো? খুব মিস করি কারণ আমার রবীন্দ্রসঙ্গীত সবচেয়ে পছন্দ সব গানের মধ্যে। গান শুনবার ক্ষেত্রে আসলে কোন ধরনের গান তুমি প্রিফার করো? তোমার লিস্টে কোন কোন গান থাকে? রবীন্দ্রসঙ্গীত থাকে আর ব্যান্ড মিউজিক, বাংলা ব্যান্ড মিউজিক। আচ্ছা, খুব বেশি। কখনো কি নিজের ব্যান্ড দল করবে এরকম কোনো প্ল্যান আছে? হ্যাঁ, আমার এবং আমার ভাই সেজান, আমাদের দুজনের তো সবসময় ছোটবেলা থেকে প্ল্যান ছিল যে আমরা আমাদের নিজেদের ব্যান্ড করব, এবং সেই প্ল্যান অনুযায়ী ভাইয়া খুব সুন্দর লেখে সুর করে। তার লেখা সুর করায় গানও হয়েছে। আমাদের ব্যান্ডের নাম দি স্ট্যান্ডালোনস। আচ্ছা, এটা কতদিন আগে থেকে? এটা অনেক আগে থেকে এটা আমাদের করে রাখা, কিন্তু ব্যান্ড মেম্বার আমরা দুইজনই, কেউ নেই আপাতত। আমরা নিজেদের মতো করে একটা গান করে, একটা দেশের গান, সেই দেশেরই কাছে, এটা করে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রেখে দিয়েছি। আচ্ছা, এটা নিয়ে পরবর্তীতে হয়তো আমরা কাজ করব, এবং আরো কিছু গান ভাইয়ার সুর করা লেখা রেখে দেয়া আছে, আমাদের সুর করা আছে। আমার ব্যান্ড কবে পারফর্ম করবে স্টেজে? ব্যান্ড এখনো তো মেম্বার আগে কালেক্ট করতে হবে, সবকিছু হোক। হ্যাঁ, তো ওভাবে হয়তো হবে না, কিন্তু শখের বশে হবে। আচ্ছা, পোড়ামন 2 এই চলচ্চিত্র তোমাকে আমরা প্লেব্যাক করতে শুনেছি, কিন্তু তারপরে আসলে প্লেব্যাকে আর কাজ করা হয়েছে কি খুব সম্প্রতি? সম্প্রতি আমি একটা গান রেকর্ড করলাম, তারপরে কয়েকটা গান করেছি। আসলে সংখ্যা খুবই কম। এমনিতে পরিকল্পনা কি নদিয়া আসলে গানকে নিয়ে তোমার সামনের দিকে এগিয়ে যাবা? নিশ্চয়ই কিছু না কিছু চিন্তা ভাবনা তো থাকে। আমি জানি তোমার প্রত্যাশার জায়গাটা অনেক কম, মিনিমালিস্ট একজন মানুষ তুমি, কিন্তু তারপরেও তো আমাদের ইচ্ছে থাকে অনেক কিছু। আমি আসলে গানকে নিয়ে কখনো সেই আকাশ সমান স্বপ্ন দেখা বা এরকম কিছু, হ্যাঁ ছোটবেলায় দেখতাম। আচ্ছা, কিন্তু যখন বড় হয়ে বাস্তবতা বুঝেছি, পুরো ইন্ডাস্ট্রির বিষয়গুলো বুঝেছি, তারপর আসলে গান নিয়ে কোনো স্বপ্ন দেখি না। আমি শুধু এইটুকুই ভাবি যে ওই তো আমার গানের ঝুলিতে এমন কিছু গান থাকবে যেগুলো দিয়ে মানুষ আমাকে একসময় মনে রাখবে। একবার হলেও হয়তো আমার নামটা বছরে একবার হলেও মানুষের মাথায় আসবে, বা নাও আসতে পারে, সেটা কোনো ব্যাপার না। আমাকে চিনবে, যদি কেউ আমাকে মনে করে সে আমার গানগুলো দিয়ে আমাকে চিনবে বা আমাকে জানবে। দ্যাটস ইট। আর আমার কোনো চাওয়া নাই, কোনো চাওয়া নাই। মানে শিল্পীর আমার কাছে মনে হয় না এটাই চাওয়া, যে আমার একটা স্যাটিসফ্যাকশন যে আমি গান গাইতে পারি বা আমি যে কোনো শিল্পের সাথে নিজেকে একাত্ম করতে পারি, এবং সেটার কিছু প্রমাণ রেখে যাওয়া পৃথিবীতে, তাই না? থাকে না কিছু চাওয়া থাকে তো, জনপ্রিয় হবার বা খুব বেশি ফেম নেম মানে গেইন করার অনেক বেশি। হ্যাঁ, এরকম কোনো কিছু আমি কখনো আসলে, অনেকে হয়তো বলতে পারে যে এখন পাইনি বলে বলছি যে চাই না, আমি কখনোই এটা চাই না। হয়তো চাওনি বলেই সেই জায়গাটা তৈরি হয়নি না। কারণ যাওয়ার পথে অনেক রকম ধাক্কা আসে, এবং সে কিছু মেয়েরা বা কিছু পরিবার থেকে বড় হওয়া মেয়েরা ওই ধাক্কাগুলো কখনো মানে সামলে যাবার বা ওই ধাক্কাগুলো ফেস করার সাহসটাই করতে পারে না। খুব ভালো থেকো নদী, আজকে আমাদের আয়োজনে এসেছো, সময় দিয়েছো, অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকে অনেক ধন্যবাদ, এবং এনটিভিকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।